আজকে দেখো ব্রেকফাস্টে রয়েছে চা আর মুড়ি মেখেছি। দেখো টমেটো দিয়ে বিট দিয়ে, কারণ খুব আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে জানো তো, ওর জন্য টমেটো বিট দিয়ে মুড়ি ঠুড়ি মেখেছি, পেঁয়াজ দিয়েছি। আর কালকে বানিয়েছিলাম না কেক, এই দেখো কেকটা না খেতে খুব ভালো হয়েছে জানো তো। কিন্তু আমি না কি করেছি, এর মধ্যে বেকিং সোডাটা একটু বেশি দিয়েছি। কেকটা কাটতে হবে, কেটে কেটে খেতে হবে। এই যো এই যো কেকটা ভীষণ ভালো খেতে হয়েছে। আর এই টুটি ফুটির বদলে ড্রাই ফ্রুটসগুলো যে কি ভালো লাগছে না খেতে, কি বলবো। এই হচ্ছে কেক নিয়ে নিয়েছি, আর চা আর মুড়ি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। চা খাবো, কেক খাবো, অয়ন অফিসেও চলে যাবে, আর তোমাদের সাথে একটুখানি গল্প করব। আগের দিন তোমাদের সাথে গল্প করেছি আমার ছেলেবেলার গল্পটা, যেটা তোমার এনআরআই এর গল্প করেছি। ওর সাথে কিন্তু আমি পরেও কথা বলেছিলাম জানো তো, সন্তুর সাথে আমার পরেও। সন্তু আমাকে বিদেশে যখন চলে গেছিলো তারপরেও আমাকে ফোন করেছিল। তখন অয়ন সবে সবে আমাকে পড়াতে শুরু করেছে। তো মনে আছে সেই তুমি আমাদের বাড়িতে বসেছিলে, সন্তু ফোন করেছিল আমাদের বাড়িতে প্রথম তখন অয়ন আমাকে শুধু পড়াতো। অয়ন একদিন আমাদেরকে পড়াতে এসছে, বাড়িতে এসছে। অয়ন তো সব স্টুডেন্টদের বাড়িতে গিয়ে গিয়ে আবার পার্সোনালি একটুখানি পড়িয়ে আসতো আমাকে। সেই সময় ইংলিশ পরীক্ষা একদম সামনে, তো তখন আমি 12-এ উঠে গেছি। সন্তু যখন ফোন করেছিল তুমি আমাদের বাড়িতে বসেছিলে, অয়ন আমাদের বাড়িতে গেছে তখন তো আমাকে পড়াচ্ছে। আমি আবার অয়নকে বলছি, জানে নয়নদা ও না আমাকে খুব ভালোবাসে, তো আমাকে ফোন করেছে, এখন বিদেশে চলে গেছে। তো বিদেশ থেকে মানে এসছে, ফিরেছে। ও ঘোলায় এসেছিল মাসি বাড়ি, তুই আসবি আমার সাথে দেখা টাকা করবি। তা আমি তো দেখা করতে পারিনি, আমি বললাম আমি তো সামনে আমার পরীক্ষা, আমি কি করে যাব। তো সন্তুর সাথে ওই লাস্ট কথা হয়েছিল সেই দিন। তখন অয়ন আমাদের বাড়িতে রয়েছে, তখনও বিদেশে চলে গেছে। আর তোমাদের একটা জিনিসও জানি রাখি, সন্তু কিন্তু এখনও বিয়ে করেনি। ও কিন্তু এখনও বিয়ে করেনি, ও নিজের মতন রয়েছে, ও বিয়ে করেনি। এমনি বিয়ে করেনি, এমন না যে আমাকে ভালোবেসে বিয়ে করেনি, এমনি বিয়ে করেনি। বলছে ওই সব ঝামেলার মধ্যে জড়াতে চায় না। মানে লাস্ট আমি যখন খবর পেয়েছিলাম হচ্ছে ধরো 2012 সালে খবর পেয়েছিলাম। বিয়ে করেনি। এখন বিয়ে করেছি না বলতে পারছি না। তারপর ও বলেছিল যে ও বিয়ে করতে চাইছে না, ও নিজের মতন থাকতে চাইছে। আর ওর মা বাবা ওকে কখনো বিয়ে করার জন্য ফোর্স করে না। মা বাবা খুব ভালো। এই তবে হেমুর বিয়ে হয়ে গেছে। হেমুর কিন্তু ছেলে মেয়ে হয়েছে কিনা জানি না, কিন্তু হেমুর বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের পরেই হেমুর বিয়ে হয়ে গেছে। অ্যাকচুয়ালি হেমুকে আমি খুব বেশি মানতাম কেন জানো তো, আমি তো নিজে সরকারি স্কুল থেকে পাশ করা। আর হেমু সেন্ট জেভিয়ার্সে পড়তো আমাদের ওখানে, যে আমাদের ওখানে রহরা সেন্ট জেভিয়ার্স বলে ওটাকে। সেন্ট জেভিয়ার্সটা ওটা রহরাতে না, রহরা না, ওটা হচ্ছে সুকচরে যে সেন্ট জেভিয়ার্সটা, ওখানে পড়াশুনো করেছে হেমু। তো ওর জন্য ওরা খুব ওরকম চটরপটর কথা ছিল, আর খুব স্মার্ট ছিল, ওর জন্য ওকে আমি খুব মানতাম। তো যাই হোক, জীবনে সবসময় স্কুলিং বলো, মানুষের পারভারিশ বলো, এইসব দেখে মানুষকে বিচার করতে নেই। মানুষটা নিজে কেমন সেটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় বাড়ির লোক এমনভাবে পারভারিশ করছে তুমি বাইরে থেকে না বুঝতে পারবে না, কিন্তু মানুষটার সাথে যখন তুমি নিজে মিশতে যাবে তখন তুমি বুঝতে পারবে মানুষটাকে যেরকমই পারভারিশ করছে, মানুষটা বাইরে থেকে সেটা শো অফ করছে। কিন্তু যখন তুমি তার সাথে একা মিশতে যাবে তখন বুঝতে পারবে ভিতরে মানুষটা একদম ডিফারেন্ট। ওটা হচ্ছে সে লোক দেখানো, সবার সাথে ওরকম বিহেভ করে বেড়ায়, ভালো সেজে বেড়ায়। তো ওর সাথে যখন এমনি আমি সিম্পল মিশতাম না আগে, মানে একদম সাধারণভাবে মিশতাম, ও কিন্তু ওর থেকে মানে ভদ্র, ওর থেকে স্মার্ট, কথায় ইংলিশে কথা বলা। আমরা তো সরকারি স্কুল থেকে পাশ করা, আমরাও তো ইংলিশে কথা বলতে পারতাম না, কিন্তু হেমু এত সুন্দর ইংলিশে কথা বলতো। ওর স্পোকেন ইংলিশ এত ভালো ছিল, গ্রামার এত ভালো ছিল। আমি তো একটা কথা বলতে গেলাম গ্রামারে আটকে গেলাম, মানে ইংলিশে কথা বলতে গিয়ে গ্রামারে আটকে যেতাম। হেমুর কখনো এমন হতো না, খুব ভালো ইংলিশে কথা বলতো। তো ওর জন্য না ওকে আমি খুব মানতাম। ওর জন্য আমার খুব মনে হতো যে ও যেটা বলছে ঠিক, আর আমি একদম কিচ্ছু জানি না, মানে কারোর সাথে মিশতে পারি না, কোনো কিছু আমি করতে পারি না, আমি হয়তো খুব বেশি ভদ্র সমাজে ওঠা বসার যোগ্য নই, এরকম। তো ছোটোবেলা থেকে কিন্তু আমার এরকম অনেক অভিজ্ঞতা আছে জানো তো। আমার ছোটোবেলায় আমাকে এরকম অনেকেই মানে আমাকে বুঝিয়েছে যে আমি কোনো কিছুর জন্য যোগ্য নই, কিন্তু প্রকৃতি আর
ঈশ্বর আমাকে কিন্তু কি বলবো অনেক কিছু দিয়ে হয়তো তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরাই সব কিছু নও। যার জন্য যেটা লেখা থাকে, যার কপালে যেটা লেখা থাকে, সেটা কিন্তু তার ঘটবেই। আর কিছু জিনিস তুমি চেঞ্জ করতে পারো জানো, তোমার কর্ম দিয়ে। ইভেন তোমার ভাগ্যটাকেও তুমি চেঞ্জ করে দিতে পারো কর্ম দিয়ে। ভাগ্যও তুমি চেঞ্জ করে দিতে পারো কর্ম দিয়ে। আমার ক্ষেত্রেই আমি দেখেছি। আমাকে ছোটোবেলা থেকে আমার যে কুষ্টিতে রয়েছে মাখন দাদু অনেক কিছু লিখে দিয়েছিল, সেগুলো কিন্তু আমি করিয়ে নিই, তাই আমার হয়নি। আমার দাদুমণি আমাকে কত কিছু বলেছিল, তোর এটা হবে ওটা হবে। দাদুমণি আমাকে সবসময় বলেছিল তুই WBCS পড়, তোর তোর সরকারি চাকরি আছে, তুই স্কুলের ইয়ে কর, তোর সরকারি চাকরি আছে, মারাত্মক ভালো সরকারি চাকরি আছে তোর, তুই সরকারি চাকরি পাবিই পাবি, যেখানে তুই হাত দিবি তুই সেখানেই চাকরি পাবি, খুব ভালো চাকরি পাবি। তারা কিন্তু আমাকে ওই পয়সা নিয়ে অ্যাস্ট্রোলজি নয় যে হাত দেখাতে গেলাম একটু বলুন না 2-3 হাজার টাকা দিয়ে দিলাম তার হাতে ঠুসে, সে আমাকে একটা ইয়ে পরে দিতে বললো, একটা পাথর পরে নাও, একটা গোমেদ পরে নাও, একটা হোয়াট এভার পরে নাও। এরা কিন্তু সেরকম অ্যাস্ট্রোলজার নয়, এরা কোনোদিনও কারোর থেকে পয়সা নেয়নি। আমার যে দাদুমণির কথা বলি, আমার দাদুমণিও কিন্তু একজন কালী সাধক ছিলেন জানো তো। উনি কালী ঠাকুরের পুজো করতেন। কেক খাও। কালী ঠাকুরের পুজো করতেন উনি। দাদুমণি যার কথা আমি বলি, দাদুমণি আমি তোমাকে বলেছিলাম না, আমাকে যখন হাতই দেখেননি উনি, উনি আমাকে সবসময় বলতেন যে এই অনিতার মেয়েটা, ছোটো মেয়েটা যেন কেমন, খুব একদম দুষ্টু টাইপের, খুব বাচাল টাইপের, মানে আমার সম্পর্কে দাদুমণির ধারণা এরকম ছিল। কিন্তু দাদুমণি যখন আমার হাত দেখেছিল না, তার ধারণা চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি তোমাদেরকে বললাম না সেদিন, দাদুমণি সকাল 7টার সময় আমাদের বাড়িতে চলে এসেছিল। তখন এসে এটা বলেছিল যে ওকে না দেখে যেরকম লাগে ওর হাতে সেটা নেই, ওর ভাগ্যে সেটা নেই, ও না একদিন বিদেশ চলে যাবে, ও বাইরে থাকবে। মানে বিদেশ মানে হচ্ছে তুমি সেই সময় তো আমরা দেশের বাইরে গেলে, রাজ্যের বাইরে গেলেই সেটাকে বিদেশ বলছে, দাদু সেই হিসেবেও বলেছে, বলছে নিজের ইচ্ছাতে বিদেশও চলে যেতে পারে, 7 সমুদ্র 13 নদীর পাড়েও চলে যেতে পারে যদি ওর ইচ্ছা হয়, যদি ও চায়। কিন্তু আমি কখনো সেগুলোতে মানে ইয়ে করিনি, আমি আমার নিজের মতন থেকেছি। দাদু সবসময় বলেছে তোর হাতে চাকরি আছে, তুই সরকারি চাকরি করবি, তুই খুব ভালো জায়গায় পৌঁছে যাবি। দাদু আরেকটা জিনিস সব থেকে বলতো জানো তো, যে আমি খুব ধার্মিক হব। ছোটবেলায় আমি খুব বলতাম না, মা কালীর নাম নিয়ে মিথ্যা কথা বলতাম সব সময়, মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি, সবাইতেই বলছি মা কালীর দিব্যি। তো তখন এটা আমার মানে একটা মানে কি বলবো মুদ্রাদোষ হয়ে গিয়েছিল, সবসময় আমি এই কথাটা বলতাম। লাইটটা না খুব কম লাগছে। ছোটোবেলা থেকে না কোনো কিছু হলে আমি খুব ব্যাকুল হয়ে যেতাম, খুব ব্যাকুলতা হতো, এটা হলো না, এরম হলো, এরম বললো, এবার আমার কি হবে। কিন্তু দাদুমণি আমাকে একটা জিনিস শিখিয়েছে, যখন জীবনে অনেক বড় সমস্যা আসবে না, শান্ত থাকবি, একদম শান্ত থাকবি। আমি তোমাদের বলছি এটা করা, বলা যতটা সহজ, করা খুব কঠিন। আমি যখন ছোটোবেলায় ছিলাম না, এটা কোনো পসিবল হতো না। কিন্তু ছোটোবেলায় আমি তোমাদের বলছি না যে আমি খুব মা কালীর নাম নিয়ে মিথ্যা কথা বলতাম, সব কিছুতেই বলতাম মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি, এরকম বলতাম। তো আমাকে না কেউ সিরিয়াসলি নিত না, কেউ সিরিয়াসলি নিত না। আমার মাও বলতো যে ও না কেমনভাবে যেন একটা মানুষ হচ্ছে। আমাদের বাড়িতে যেরকমভাবে অন্য ছেলেমেয়েরা মানুষ হয়েছে, আমার যে দিদি ভাই, ও তো মারাত্মক সফিস্টিকেটেড, খুব অন্যরকমও। বলছে আমার বড় মেয়ে একদম অন্যরকম, ও তো সারাক্ষণ মা কালীর দিব্যি, একদম মানে মানে বস্তির ছেলে মেয়েদের থেকেও বাজে। মানে আমাকে মা বলতো যে ওই কোনো কিছু শিক্ষা দীক্ষা দিতে পারছি না, একদম ভালো তৈরি হচ্ছে না, সবসময় এর আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশছে। তখন দাদু বলেছিল তুমি তো এমনিতে ওকে সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছো, মিশুক, সবার সাথে মিশুক, ও একদম নিচু লেভেল থেকে উঁচু লেভেল অবধি সবার সাথে মিশবে, এটাই ওর ভাগ্যে আছে। আর দেখবে একদিন ও কত ধার্মিক হবে, ওকে লোকে খুব মানবে, ওর কথায় খুব দম থাকবে, জোর থাকবে। আজকে আমাকে দেখো, আমি কত সিরিয়াস, আমার সামনে কারোর হিম্মত নেই আমার সামনে এসে দাঁড়িয়ে ইয়ার্কি মারবে, দুটো বাজে কথা বলবে। আমার ছোটোবেলার বন্ধুরা পর্যন্ত আমাকে এত ভয় পায়, তাই না বলো? আমার ছোট্টবেলার বন্ধুরা যারা আমার সাথে একদম ছোট্টবেলা থেকে পড়াশুনো করে বড় হয়েছে, 1-2-তে পড়েছে, তারাও কিন্তু এখন আমার খুব ভালো বন্ধু। তারা পর্যন্ত আমাকে জানো তো খুব ভয় পায়, মানে বলে বাবা তোকে দেখে এখন ওদের আরও, আগে তো তুই একটু অহংকারী ছিলিস, কিন্তু এখন তুই একদম অন্যরকম হয়ে গেছিস। আর যখন কোনো সমস্যা হয় না ওদের, সবার আগে আমার কথা ওদের মনে পড়ে, আমাকেই ফোন করে। দাঁড়াও। তো দাদু যখন আমাকে বলতো যে তোর দেখবি সরকারি চাকরি হবে, তুই সরকারি চাকরি করবি পাবি, আমি দেখো সরকারি চাকরি কিন্তু আমি করিনি কোনোদিন, মানে
ওটার দিকে ঝুঁকিয়ে নিই। আমি WBCS নিয়ে একটু পড়াশোনা করছিলাম, কিন্তু করতে করতে ছেড়ে দিয়েছি। না, আমার মানে ভীষণ মানে ইয়ে লাগছে, খুব কমপ্লিকেটেড লাগছে, আমার ভালো লাগছে না। WBCS দেখো, আমার নিজের জামাইবাবু কিন্তু WBCS অফিসার। আমার জামাইবাবু আমাকে বলেছে আমি তোকে হেল্প করবো, কিন্তু তাও আমি পড়িনি। আমার মা একজন স্কুল টিচার, মা আমাকে কতবার বলেছে মামন তুই ট্রেনিং নিয়ে নে, আমি তোকে সাহায্য করব, আমি তোকে হেল্প করব। আমার মায়ের যে দিদিমণিরা, অন্যান্য দিদিমণিরা, তারাও আমাকে বসেই ছিলেন হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। মায়ের স্কুলের যে মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, তিনি পর্যন্ত আমাকে বলেছেন তুমি পড়াশুনো করো, তুমি এটা নিয়ে পড়াশুনো করো, বিএড করো, এই করো ওই করো। আমি কিন্তু করিনি, আমার তখন ইচ্ছেই করছিল না সরকারি চাকরি করার, আমার ভালোই লাগছিল না, আমার চাকরি করতে ইচ্ছেই করছিল না। এবার বলো, যেটা তোমার ভাগ্যে আছে সবসময় কিন্তু সেটা হবে না যদি তুমি না করো সেটাকে, তাই না? আবার দেখো, এত বছর বাদে আমি ইউটিউবে রয়েছি, এরকম একটা প্রফেশনে আছি। এটাও আমাকে দাদু বলেছিল যে তোর যখন ইচ্ছা হবে তুই এরকম করতে পারিস, তোর ভালো হবে। কিন্তু সেই সময় তো ইউটিউব বলে কিছু ছিল না, সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না। কিন্তু দাদু আমাকে এটা বলতো, তুই ক্যামেরার সামনে এসে কথা বলবি, দেখবি তোর ভালো হবে, মানে তুই এটা এই কাজও করতে পারিস। তো আমি সেই সময় ভেবেছিলাম আমি না নিউজ পড়বো, কারণ আমার জার্নালিজমও কিন্তু ছিল ভবিষ্যতের জন্য, আমি জার্নালিজম নিয়েও পড়াশোনা করেছি। তাই হয়তো আমি তাহলে নিউজ পড়বো, এডিটর হবো, এরকম কিছু একটা ভাবতাম। তো যাই হোক, তারপর আমার বিয়ে হয়ে গেল, আমি বাইরে চলে এলাম। আমি বাইরে এসেও চাকরির অফার পেয়েছি, কিন্তু আমি কিন্তু চাকরি করিনি। তার মানে কি, তোমার ভাগ্যে থাকলেই কিন্তু সবসময় সেটা হবে না, ঠিক আছে? তো যাই হোক, তো ছোটবেলায় আমি এই যে বলছি না তোমাদেরকে, আমি খুব বলতাম মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি, এরকম বলে না খুব বলতাম। মানে ওরকমভাবে না আমি কোনোদিনও ঠাকুরকে এরকম বিশ্বাস করতাম না। মা আমাকে সবসময় বলতো, এই যে তুই এই যে মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি সব কথা বলিস না, মিথ্যা কথাতেও বলিস তুই, তুই দেখবি একদিন হেভি শাস্তি পাবি, হেভি শাস্তি পাবি তুই। তো আমার জীবনে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল ছোটবেলায়, ঠিক আছে? আমি বলি না যে ঠাকুর কিন্তু সবাইকে শাস্তি দেয় না, সবাইকে শুধরায়ও না। আজকে দেখো মানুষ কত পাপ কাজ করছে, কত অন্যায় কাজ করছে, আমি তো দেখে অবাক হয়ে যাই যে এরা এটা করছে কি করে, এটা এটা কি সত্যি সত্যি কোনো মানুষ করছে? এগুলো কি করা সম্ভব কোনো মানুষের দ্বারা? কিন্তু হচ্ছে কত কিছু হচ্ছে, মানুষ একটা মানুষকে কত বাজে কথা বলে দিচ্ছে। আমি ছোটোবেলায় মা কালী দিব্যি বলছি, এই বলছি, কিন্তু কোনোদিনও কোনো বন্ধুর সাথে বাজে কাজ করিনি, কোনোদিনও কোনো বন্ধুকে দুঃখ দিইনি। আমাকে আমার বন্ধুরা অনেক দুঃখ দিয়েছে জীবনে, আমি কিন্তু কোনো দিন কাউকে দুঃখ দিইনি, কষ্ট দিইনি, কারোকে একটা বাজে কথা বলিনি। আজকে যখন আমি দেখি ইউটিউবে আমাকে কমেন্ট সেকশনে আজে বাজে কথা বলছে, আমি তাকে আচ্ছা করে শুনিয়ে দিই। কিন্তু আমি ছোটোবেলা থেকে কোনোদিনও আমার কোনো বন্ধুদের আজে বাজে কথা বলিনি, তারা আমাকে শুধু শুধু বসে বসে বাজে বাজে কথা বলে দুঃখ দিয়েছে, বুঝেছো? ঠাকুর সবাইকে শুধরায় না। আমি ছোটোবেলায় অনেক ভুলভাল কাজ করেছি, কিন্তু কোনোদিনও কাউকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, কারোর জিনিস কেড়ে নেওয়া কোনোদিন করিনি। ইভেন এখনো অবধি ধরো আমার সাথে কেউ খারাপ করেছে, আমার সাথে কেউ বাজে কথা বলেছে, অন্য কোথাও গিয়ে কোনো গসিপিং করেছে বা আমার সম্পর্কে মিথ্যে কথা বলেছে, আমি ধরো জানতে পারলাম, আমার কি হবে? রাগ হবে তো। এনে থেকে আওয়াজ আসছে, কারণ সব বাচ্চারা সুইমিং পুলে ঝাপাঝাপি করছে, সব ঝাঁপ মারছে, সুইমিং পুলে খেলছে সব, তার জন্য আওয়াজ আসছে এখান থেকে। ধরো আমার নামে কেউ গসিপিং করছে, বাজে কথা বলছে, আমার তো রাগ হবে বলো? আমি ধরো ঘরের কাজ করছি, রান্নাটা করছি, বা ধরো ঘরটা ঝাড় দিচ্ছি, বা ঘরের অন্যান্য কোনো কাজ করছি, আমি না মনে মনে ধরো তাকে দুটো গালাগাল দিয়ে দিলাম, কারণ আমারও তো রাগ হচ্ছে। হ্যাঁ, আমার নামে মিথ্যা কথা বলেছে, আমার সাথে এই করছে, নিজে কি একটা অসভ্য বাজে লোক, আমারও কিন্তু খারাপ লাগে। আমি সঙ্গে সঙ্গে দেখেছি জানো, আমার হাত পুড়ে গেল, আমার হাত কেটে গেল, আমি ধূপ করে ঘরের মধ্যে একবার পড়ে গেছি, ঘর মুছতে মুছতে, খুব রাগের চোটে ঘর মুছছিলাম, যে হ্যাঁ আমার নামে বাজে কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, দেখবি তোর কি হয়, এরকম করে বলছি, দাম করে পড়ে গেলাম জানো ঘরের মধ্যে। আমি কেউ নেই তখন বাড়িতে, অয়ন্ত অফিসে, ধুম করে পড়ে গেছি ঘরের মধ্যে পিছল খেয়ে খেয়ে না আমি ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছি, যে আমাকে বাজে কথা বললো, তুমি আমাকেই ফেলে দিলে। কিন্তু কেউ যেন সবসময় আমাকে বলে, তুই মুখ দিয়ে কোনো বাজে কথা বার করবি না, তুই কাউকে কোনো বাজে কথা বলবি না, মনে মনে যে তুই চিন্তা করছিস করবি না, একদম শান্ত হয়ে যাও, একদম শান্ত হয়ে যাও। যা তুমি তো কোনো খারাপ কর্ম করোই নি, খারাপ কর্ম তো সে করছে তোমাকে বলছে, দেখো না কি হয়, তুমি চুপ করে যাও, তুমি শান্ত হয়ে যাও। তারপর জানো আমি কৃষ্ণ ঠাকুরের নাম নিতে নিতে ঘর মুছছি, আমি ঠিক আছে কৃষ্ণ ঠাকুরের চ্যান্ট করছি মনে মনে, ঘর মুছছি, কারণ আমি যখন কৃষ্ণ ঠাকুরের চ্যান্ট না করছি আমার তো বারবার ওই কথাটাই মনে পড়ছে, তার কথা। কারোর উপর রাগ হয়েছে,
কোনো কিছু সবজি কাটছি, আমার হাতটাই কেটে গেল, কিন্তু আমি কিন্তু খুব সাবধানে কাটছি, এমন না যে আমি একেবারে অন্যদিকে তাকিয়ে কাটছি, আমার হাতটাই কেটে গেল, তাই না বলো অয়ন? কত কিছু হয় ঘরে, কত এনার্জি আমি দেখেছি, আমি রেগে গেলে না ঘরের এনার্জি পর্যন্ত ডিস্টার্ব হয়ে যায়। আমি একদিন এত রেগে গেছি, ঘরে বসে বসে কারেন্ট আসতে যাচ্ছে, মনে আছে? অয়ন না পুরো হা হয়ে গেছে আমাকে দেখে, অয়ন পুরো হা হয়ে গেছে। লোককে বললে ভাববে কি বাতেলা মারছে, এখানে বসে বসে ঢপ মারছে, মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছি না, আমার সামনে সারদা মায়ের ফটো, আমি রোজ মায়ের সামনে বসে এখানে চা খাই আর কথা বলি, আমি একটা কথাও মিথ্যে কথা বলছি না। আমার এমনও দিন গেছে আমি এত রেগে গেছি, ভিতরে ভিতরে এমনভাবে আমি ফুসছি, আমার কারেন্টে ডিস্টার্ব হয়ে গেছে। কেন জানো? আমি একদম একা একা থাকি, নিজে মেডিটেশনের মধ্যে থাকি, ঠাকুরের নাম করি, কিন্তু কেউ যেন আমাকে খুব কষ্ট দেয়, হার্ট করে না, আমি ভিতর ভিতরে গোমড়াতে থাকি, আর সেটা আমি বাড়ির এনার্জির উপর সেটা আমি এফেক্ট দেখতে পাই। জীবনে তোমাকে না সব কিছু তাকে বিশ্বাস করতে হবে, আগে বিশ্বাস করতে শেখো জীবনে। সেটা তো হয়েছিল হনুমানজির ওই ওই কথাটা বলেছিলাম বলে, জেনারেটর চলে যাওয়ার গল্প আমি অন্যদিন বলবো, নাকি বলেই দিই আজকে? ওটা একটা ইয়ে হয়েছিল আমাদের বাড়িতে একবার, হ্যাঁ সেইটা ওই জেনারেটর কথা আমি জিজ্ঞেস করেছিল, উত্তর দেয়নি বলে জেনারেটর চলে গেছিলো, সেটা বলছো? সেটা তো হয়েছিল যে ওই হনুমানজির একটা কি কথা বলেছিলাম, তা বাড়ির লোকেরা না উত্তর দেয়নি, অয়ন ওটা হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিল তোমার ওই ডিজি নিয়ে, আর সেদিন রাত্রিরে এই ডিজি খারাপ হয়ে গেছিলো জানো তো আমাদের, আর আমাদের অ্যাসোসিয়েশন থেকে খুব ডিস্টার্ব হয়ে গেছে। তো যাই হোক, সে আমি জীবনে কোনো এক সময় আলোচনা করব, আজ নয়, সে অন্য কোনো সময় আমি আলোচনা করব যে এই সোসাইটিতেও কত কিছু ঘটছে, স্টিল নাও এই সোসাইটিতে আমার সাথে, আমাদের সাথে অনেক কিছু ঘটছে। আমি এখানে অনেকের সাথে কথাই বলি না, চুপচাপ থাকি, তারা আমার সাথে মিশতে চায় কিন্তু আমি কথা বলি না। তো যাই হোক, এটা আমি আগেও বলেছি, এই নিয়ে পরে কখনো বলবো। আজকে বরঞ্চ একটা ছোট্ট করে তোমাদের গল্প বলি, যে ছোটোবেলায় আমি খুব মা কালীর দিব্যি দিতাম, সবসময় মা কালীর নাম নিয়ে মিথ্যা কথা বলতাম, ঠিক আছে? সেটা আমার কি করে শোধরালো আজকে আমি সেটা করে ছোট্ট করে তোমাদেরকে বলবো। যখন এটা নিয়ে কথা উঠলো, এটা নিয়ে কথা বলি, কবে না আবার অন্য টপিক্সে চলে যায়, বারবার অন্য ইসে চলে যায়। তো অয়ন যেটা বললো সেটাও খুব ইম্পর্টেন্ট, আমরা খুব একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দেয়নি জানো তো ডিজি নিয়ে, তো সে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেদিন রাত্রে জানো তো ডিজি ডিজি ইয়ে হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, খারাপ হয়ে গিয়েছিলো, আর সেদিন হনুমানজির ইয়ে ছিল, জয়ন্তী ছিল, হনুমান জয়ন্তী এরকম ছিল। আমি হনুমানজির কাছে বসে না চোখের জল ফেলে দিয়েছিলাম, ঠাকুরের কাছে বসে বলেছিলাম যে একটা উত্তর পর্যন্ত দিল না, ওদের সাথে কথা বলি না বলে একটা উত্তর আমাদের দিল না, রাত্রিবেলা জানো ওরকম ঘটনা ঘটেছিল। সেদিন আমি হনুমানজির সামনে বসে কেঁদেছিলাম আমার ঘরে, এমনি জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো, যে একটা প্রশ্ন করলে উত্তর পর্যন্ত দিল না। কারণ একটা সময় আমরা সব বন্ধু ছিলাম জানো তো, অ্যাসোসিয়েশনে যারা ছিল, আমি নিজে এক সময় অ্যাসোসিয়েশনে ছিলাম। তো যাই হোক, সে অনেক কথা পরে কোনো দিনও বলবো। তো রাত্রিবেলা ডিজি খারাপ হয়ে গিয়েছিল, সেটাই অয়ন বলছে, মনে আছে তুমি হনুমানজির কাছে বসে কেঁদেছিলে, ডিজি খারাপ হয়ে গিয়েছিল, পরের দিন ওরা এসে আমাদের উত্তর দিয়ে গেছে, আর ডিজিও ঠিক করেছে। সেদিন পুরো বাড়ির সামনে যা ঘটনা ঘটেছিল না, মানে বিচ্ছিরি ঘটনা ঘটে গিয়েছিল। তো যাই হোক, আমি ওটাই সবসময় বলি, আগে বিশ্বাস করতে শেখো, সৎ 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 আবার কী জিনিস, সৎ কিভাবে হতে হয়, তো আমিও জীবনে আস্তে আস্তে শিখেছি। সৎ বললেই সৎ হয়ে যায় না, সৎ প্রিটেন্ড করলেই সৎ হয়ে যায় না, অনেক অনেক মানে ঘষা মাজা করে এই জায়গায় আসতে হয়, তাই না? তো যাই হোক, তো ছোটোবেলায় তো আমি খুব মা কালী দিব্যি বলতাম, মা বারণ করতো। তো একদিন স্কুলে যাচ্ছি আমি, তখন শ্মশান কালীমার আমার গঙ্গার পাড়ের ধার দিয়ে স্কুলে যাচ্ছি। এক মিনিট, স্লাইডারটা আজকে বন্ধ করে দিয়েছি, খুব আওয়াজ আসছে, ওরা সুইমিং পুলে স্নান করছে। তো তো সেদিন আমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, আমি আর আমার বান্ধবী দুজনে মিলে যাচ্ছি স্কুলে, আর স্কুলে সেদিন রেজাল্ট বেরোবে, পরীক্ষার রেজাল্ট। আমি সামনে বিশাল বলো, আর আমাদের শ্মশান কালীমার ওখানে খুব বিখ্যাত, মানে ও জাগ্রত, বিখ্যাত বলে না, জাগ্রত বলে। তো ওখানে একজন এসে মানত করে গিয়েছিলেন, ওনার ছেলে যদি সুস্থ হয়ে যায়, বেঁচে যায়, তাহলে উনি ওখানে জলের ওই কলগুলো লাগিয়ে দিয়ে যাবে, যেটা এখনও রয়েছে, ঠিক আছে? পানিহাটি শ্মশানঘাটের ওখানে জলের যে পাশে যে ঠান্ডা জল, পানীয় জলের যে ব্যবস্থাটা উনিই করেছিলেন, উনি করে দিয়ে গেছিলেন। তো সেই সময় ওটা লাগানো হচ্ছে, তখন অনেক ছোট, চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, পরে খাবো একবার গরম করে। তোমাদের গল্পটা বলে দিই। রাস্তা খোঁড়া হয়েছে, পুরো রাস্তা, এদিক থেকে এদিক অব্দি, গঙ্গার পাড় থেকে রাস্তাটা খুঁড়ে নিয়ে
এদিকে কলটা এদিকে বসাবে, ডান দিকে যাওয়ার সময় ডান দিকে বসবে। আমি স্কুলে যাচ্ছি, এটা আমি আগেও শেয়ার করেছি আমার খাওয়ার চ্যানেলে। সামনে বিশাল বড় গর্ত, আমি দেখতে পাইনি। তোমরা বলো এটা কখনো পসিবল? সামনে বিশাল গর্ত, গর্তের মধ্যে সব লেবাররা নেমে কাজ করছে। দুটো মানুষ সমান গর্ত হয়ে গেছে, মানে দুটো মানুষ সমান, ঠিক আছে? একটা মানুষের উপর একটা মানুষ দাঁড়ালে যতটা লম্বা গর্ত হয় ততটা বড় গর্ত। আমি দেখতে পাচ্ছি না, আমি মানে খেয়াল করিনি। সেদিন রেজাল্ট বেরোবে তো আমার ফোকাস একদম মায়ের দিকে। মা আমাকে পাশ করিয়ে দাও, খুব ভালো রেজাল্ট যেন হয়, বলতে বলতে আমি এগোচ্ছি। আর মাকে ওখান থেকেই প্রণাম করছি, মা আমাকে ভালো রেজাল্ট করিয়ে দিও। করতে করতে গর্তের মধ্যে আমি ঢুকে গেলাম। পাশ দিয়ে বাইক যাচ্ছে, সাইকেল যাচ্ছে, মানুষ যাচ্ছে, কেউ ওই গর্তের মধ্যে পড়ে গেল না, আমি ওই গর্তের মধ্যে পড়ে গেলাম। সে যে কি বিচ্ছিরি ব্যাপার তোমাদের কি বলবো। আমার মুখে, গায়ে, হাতে, পায়ে কাদায় ভরে গেছে। আমি যখন উঠছি তখন আমাকে চিনতেই পারছে না। আর সে যে কি লজ্জার বিষয়, কি লজ্জা লাগছে, কি অবস্থা আমার হয়ে গেছে। তখন আমি 7-8-এ পড়ি, 8-এই হয়তো পড়ি, 8-এ উঠে গেছি হয়তো, আমার মনে পড়ছে না। কি লজ্জা লেগেছে, আমি পুরো গড়াতে নিচে। আমার বান্ধবী উপরে দাঁড়িয়ে আছে রাস্তায়, বলছে মমি তুই পড়ে গেলি। কি অবস্থা, তাও সেই পাপাই চাপে, ওখানে তো আমার বন্ধুরা রয়েছে, ওরাও সবাই দৌড়ে এসছে, বলছে কিরে তুই পড়ে গেলি, কি করে পড়লি মমি তুই। ওরাও আমাকে টেনে টেনে তুলছে। আমার লেগেছে কোথায় আমি ভাবছি না, আমি প্রেস্টিজে মানে জল হয়ে গেছি, মানে লজ্জায় যে আমি কি পড়ে গেলাম কি করে আমি। আর সামনে এত বড় গর্ত আমি দেখতে পেলাম না। আমি উঠে না কাঁদছি, তখন আমি মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদছি। আর আমার ওই যে বান্ধবী বলছে দেখছিস, তোকে সবসময় বলে দেখছিস তুই আজকে মায়ের সামনে দাঁড়িয়ে এটা ওটা চাইছিস। তখন আমি কাঁদছি, কেঁদে যখন আমি শ্মশান কালী মায়ের দিকে তাকিয়ে আছি, মা আমাকে যেন বললেন আমার নামে মিথ্যে কথা বলিস, তুই সব সময় আমার নামে মিথ্যে কথা বলিস, এখন হাত জোর করে আমার কাছে তুই প্রার্থনা করছিস যাতে তুই পাশ করে যাস, তুই লজ্জা করে না, তুই ওকে বিশ্বাসই করিস না। ওই একটা ইনসিডেন্ট আমার পুরো মানে জীবন পাল্টে দিল। আমি ওইখানে দাঁড়িয়ে মাকে বললাম আমি আর কোনোদিন তোমার নামে মিথ্যে কথা বলবো না, সত্যি কথাও বলবো না, মিথ্যে কথাও বলবো না। মা কালীর দিব্যি আমি আজকের থেকে ছেড়ে দিলাম, মা আমি কখনো বলবো না। ইভেন তার জন্য জানো, ইভেন মা কিন্তু সেটা শোনেও নি। আমি যখন রেজাল্ট আনতে গেছি আমার খুব বাজে রেজাল্ট হয়েছিল, এত বাজে রেজাল্ট হয়েছিল ভাবতে পারবে না। মানে আমি ফেলটুকু করিনি, তাও আমি একটা সাবজেক্টে ফেল করে গেছি, একটা সাবজেক্ট আমি মানে খারাপ হয়ে গেছে আমার। ওই যে 3টে টার্মের পরীক্ষা হতো না ওই, কিন্তু ওগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, ওটা ফাইনালের সাথে যোগ হতো। 3টে টার্মের পরীক্ষা হতো আর সেটা ফাইনালের সে যোগ হতো। আর আমাদের সময় ওরকম ছিল না যে সব পাস হয়ে গেল, আমাদের সময় সব ফেল, শুধু ফেল হতো, মানে ফেল করাটাই স্বাভাবিক হতো। এখন তো সব পাস, পড়াশুনো করো না করো তুমি পাস, আমাদের সময় সব ছিল না। আমার না দেখে আমার মনে আছে আমার লাইফ সায়েন্সে না ফিজিক্যাল সায়েন্সে বাবা কী বাজে নম্বর পেয়েছি জানো, 10 না 12 পেয়েছি আমি। কি অবস্থা, মা আমি তোমাকে বললাম আমি আর কোনোদিনও মা কালী দিব্যি নিয়ে মিথ্যে কথা বলবো না, তুমি তাও আমাকে ফেল করিয়ে দিলে। তো ওই আমার মানে তুমি বললে আর তোমার জীবনে ঘটে গেল, মা তোমার নাকি চাকর নাকি যে তুমি চাইবে আর ঠাকুর তোমাকে দিয়ে দেবে। সেদিন আমি বুঝেছিলাম যে হ্যাঁ আমি আর কখনো এরকম মিথ্যা কথা বলবো না। কিন্তু তারপরে আমি কোনো দিন মিথ্যা কথা বলিনি। ফাইনালেও আমার রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ভালো রেজাল্ট হয়েছিল। লাইফ সায়েন্সেই মনে হয় আমি খুব বাজে নম্বর করে ফেলেছিলাম, খুব বাজে ফেল করেছিলাম। তারপর ফাইনালে গিয়ে আমার বন্ধুই আমাকে তখন বলেছিল যে মমি তুই ভালো রেজাল্ট করতে পারছিস না কেন জানিস, লাইফ সায়েন্সে তুই আঁকাগুলো করছিস না, ভালো করে একে পাশে লেখা জবা ফুলের ওই যে পরাগ ওগুলো তুই একে পাশে লেখ, তাহলে দেখবি তোর নম্বর অনেক বাড়বে, তুই তো আঁকাই প্র্যাকটিস করছিস না। তারপর আমি বাড়িতে এসে খুব আঁকা প্র্যাকটিস করতাম লাইফ সায়েন্সে, তখন ওই একে জবা ফুলের পরাগ প্রত্যেকটা প্রশ্নের উইশের সাথে আঁকা। তো ওইটাতে আমি দেখলাম আমি 70 পেয়ে গিয়েছিলাম জানো, 100তে আমি লাইফ সায়েন্সে 70 পেয়ে গেছিলাম, ওই আঁকা আঁকি ওইগুলো সব প্র্যাকটিস করে খুব ভালো রেজাল্ট হয়ে গেছিলো আমার। তো এটা একটা কিন্তু কথা
যে আমি জীবনে না কোনো কিছু এমনি এমনি শিখিনি। আর আমি নিচু লেভেল থেকে উঁচু লেভেল অবধি সব রকমের মানুষের সাথে মিশেছি। আমাদের ওখানে যে গঙ্গার মাটি তোলে, আমি ওদের ছেলেমেয়েদের সাথেও মিশেছি, তারও গল্প আছে। সে কোনো এক সময় কথায় কথায় না কথা চলে আসে। ওরমভাবে গল্প করলাম বলে তো গল্প করা আমি পারি না ওরকম স্ক্রিপ্টেড আমি ভেবে রাখলাম কালকে সকালবেলা উঠে এটা নিয়ে কথা বলবো, আমার হয় না। আমার যেরকম মনে আসে, মা যেরকম মনে করিয়ে দেয় আমাকে, সারদা মা, বা আমি সামনে যেরকম ভাবি আমি তোমাদের সাথে সেরকমভাবে কথা বলি। তো চলো, চা তো আমার ঠান্ডা হয়ে গেছে, আবার একটু চা খেয়ে নেবো। তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগছে। আমার নিজের চ্যানেলেও আমি চাই আমার এই ছোটো ছোটো স্টোরিগুলো, আমার জীবনের সব কিছু তুলে ধরে রাখতে। তো আমি এগুলো ধরে রাখছি আমার চ্যানেলে, আমি খুব খুশি। তো চলো, আজকের জন্য বাই, আবার কালকে চলে আসবো কোনো না কোনো বিষয় নিয়ে গল্প করতে।